এই কণ্ঠ দিয়ে বারবার তোকে ডাকতে ইচ্ছে করে, তাই না? এই কণ্ঠস্বর আমার চাই না, এই বেহায়া হার্টবিট চাই না আমার, যেটা আমার হয়েও অবাধ্য হবে। কথাটা বলেই নিজের কণ্ঠনালীর দিকে কাজটা এগোতেই কানে চিৎকারের শব্দ বেজে ওঠে। গুঞ্জনের শব্দ চারদিক থেকে ভেসে আসছে জাংকুকের কানে। এতেই যেন জাংকুকের শান্তি মিলেছে সামান্য হলেও। তাই তো হাত থেকে ভাঙা কাজটা রেখে দেয় সযত্নে টেবিলের ওপর। মুখে বাঁকা হাসি রেখে পাশ থেকে ফোনের স্ক্রিনে ভিডিও চালু করে, যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে নিচ তলার সকল মানুষ একত্রে জড়ো হয়ে আছে, চেঁচামেচি করে যাচ্ছে। সবার মাঝখানে আয়ু ফ্লোরে পড়ে আছে, দু হাত মুখের উপর দিয়ে ঢেকে রেখেছে, গোঙানির আওয়াজ দিচ্ছে। দু হাতের উপর দিয়ে রক্ত প্রবাহ হচ্ছে, পরনের কাপড়খানাও ঠিক নেই। দু পা ছিটিয়ে জ্বলন্ত ব্যথা অনুভব করছে। পাশ থেকে দাঁড়িয়ে কি হয়েছে বোঝার চেষ্টা করে ভিড়ের মধ্যে প্রবেশ করেছে। এটুকু দেখে জাংকুক ফোনটা হাত থেকে আবারও টেবিলের ওপর রেখে দিয়ে বুকের কাটা অংশটির ওপর হাত রেখে বেপরোয়া ডেভিল হাসি মুখে জমিয়ে বলতে শুরু করে, বলেছিলাম 5 মিনিটের মধ্যে আমার রুমে আসবে, তুমি তো শুনলে না, তাহলে আমি কি করব? তোমাকে খুব কাছ থেকে একবার ছুঁয়ে দেখতে ইচ্ছে হচ্ছিল যে এত মারাত্মক ভাবে আমাকে কেন ফাঁসিয়েছো। যদি কথা মতো চলে আসতে অন্তত একটু হলেও কষ্টটা কম হতো শাশুড়ির। তোমার জন্যই তো হলো না। তুমি তো আমার কথা না শুনে মায়ের কথায় আমার কাছে আসোনি। সেদিন তো বলেছিলাম এমন কিছু নেই যার কারণে আমাদের মাঝে দূরত্ব তৈরি হবে, যদি হয় সেটাকে নিশ্চিহ্ন করে দেব। আজকেও তুমি অন্যের কথায় আমার কথার মূল্য দাওনি, তো যেই কারণে অবাধ্য হয়েছো সেই কারণটা তো আমাকে স্থির থাকতে দেয়নি। তাছাড়া ওই মহিলার তো শাস্তি পাওয়ারই ছিল, তাই না? তোমার ওই নরম মসৃণ তুলতুলে শরীরে হাত দিয়েছে সে। ওই হাত অবশ্যই সজল দেখতে চাই না, যেন একই ভুল ওই মহিলা আর না করতে পারে, তার জন্যই এই সামান্য ব্যবস্থা। আর ওই চোখ দিয়ে সেদিন আমাদের অনুভূতিপূর্ণ সুন্দর মুহূর্তটাকে দেখে তোমার চরিত্রে আঙুল উঠিয়েছে, তার জন্যই তো এই ব্যবস্থা করে দিলাম, যেন আর দ্বিতীয়বার না দেখতে পারে। কথাগুলো জাংকুক প্রায় পাগলপান গলায় বলেছে। গলার স্বর মুহূর্তেই একবার স্বাভাবিক তো অন্যবার ক্রেজি টাইপ হচ্ছে, কিন্তু আফসোসের ছিটে ফোটাও নেই এই চেহারায়। ভয়ঙ্কর এক রূপ প্রকাশিত। এই মুহূর্তে জাংকুক রক্তে রঞ্জিত ভেজা চুপচুপে শার্টের বোতামগুলো খুলতে খুলতে রক্তগুলোতে একবার চোখ রাখে। অন্ধকারে চাঁদের আলোয় কালচে দেখা যাচ্ছে। সেগুলো দেখা পাওয়া মাত্রই ঠোঁট কামড়ে নিজে নিজে হালকা হাসছে। এতক্ষণ ধরে সবার মুখে একটাই কথা, এটা কি থেকে কি হয়ে গেল, কিভাবে হয়েছে হঠাৎ? আল্লাহ সব রক্ষা করো। এত মানুষের মাঝেও চোখের সামনে দিয়ে কিভাবে এই কাজটা করলো নির্দয় মানুষ? এই শেষ বয়সী মহিলার সাথে এমন কি করলো? আপাতত কারোই বোধগম্য হয়নি। এখানে কি হয়েছে? গুঞ্জন শুনতেই আরএম সাহেব সবার আগে এখানে এসে নিচে এভাবে মুখে হাত রেখে আয়ুকে কাঁচাতে দেখেই দুজোড়া পা থমকে যায় যেন। যে হোক অজান্তেই চেঁচিয়ে ওঠে আয়ুর পাশে বসে, শাড়িটা এক হাতে ঠিক করে দিয়ে বলতে লাগলো, কি হয়েছে? এমন করছে কেন আয়ু? ভাই সাহেব, আয়ুর হাতে রক্ত কেন? কে কি করেছে? আবার এমন বিচলিত কণ্ঠ কর্ণগোচর হতেই মেহিনী পড়া থামিয়ে দ্রুত পায়ের সামনে এগিয়ে এসে জিমিনের কাছে বলতে লাগলো, কি হয়েছে ওখানে? কোনো সমস্যা? বাবার আওয়াজটা এমন লাগছে কেন? জেনি উল্টাপাল্টা কিছু করে ফেলেছে? জিমিনও সেটা জানার জন্যই বিচলিত হয়ে বলল, আমিও তো ঠিক জানি না, আগে দেখি গিয়ে তারপর তোকে বলছি। হৃৎপিণ্ড ওঠানামা করছে, কাঁপছে তার চোখ দুটো। অজান্তেই বারবার অদৃশ্য কোনো কিছু কানের কাছে এসে জানান দিচ্ছে বড় কিছু হয়ে গিয়েছে, যেটা এখন হওয়া মোটেও ঠিক ছিল না। জিমিনের কথা উপেক্ষা করে দ্রুত পায়ের লোকজনের ভেতরে ঢুকে যায় তে। এটাই মনে হয় তার জন্য কাল হয়ে যায়। চোখের সামনে মায়ের জ্বলছে যাওয়া হাত দিয়ে মুখখানা ঢেকে রেখে দু পা একত্র করে ফ্লোরে আওড়াচ্ছে আয়ু। যে হোপের উড়ুর পাশটায় আয়ুর মুখ থেকে গড়িয়ে আসা রক্তগুলো দিয়ে সাদা টাইলস
আইসটা লাল হয়ে যাচ্ছে। বিষয়টা না বুঝতে পারলেও আরেমের দিকে একবার মাথা তুলে তাকিয়ে তের হৃদস্পন্দন যেন সেখানেই থেমে যায়, স্তব্ধ হয়, গলা থেকে আওয়াজ মুহূর্তেই ঠিক মায়ের পাশেই হাত পা ছেড়ে দিয়ে ঢলে পড়ে। পুরো বাড়িতে এই মুহূর্তে একটা মানুষেরও সারা শব্দ নেই, থাকবেই বা কি করে? একটা মানুষও তো বাড়ির আশেপাশে দেখা যাচ্ছে না। প্রতিটা সদস্য হসপিটালে গিয়েছে, শুধুমাত্র তেই রয়ে গেছে বাড়িতে, সেটাও অবচেতন অবস্থায়। এখনো হুঁশ ফেরেনি। তে মনে হয় মারাত্মক ভাবে হার্ট ব্লক খেয়েছে, নয়তো রাতের শেষ প্রহর হতে চলেছে, জ্ঞান ফেরার নাম গন্ধ নেই কেন? অবশ্য জিমিনকে সুগা বাড়িতেই থাকতে বলেছিল বারবার, তাই তের পাশেই ছিল অনেকটা সময়। কিন্তু ওইদিকে কি হয়েছে সেসব বারবার দোলা দিয়ে জিমিনকে চিন্তায় ফেলছিল। 2 মিনিট পর পর কল করছিল সুগাকে, এক প্রকার বিরক্ত নিয়েই রাতের মাঝামাঝি সময়ে সুগা ফিরে এসে জিমিনকে নিয়ে গিয়েছে। ওদিকে সবটা সুগার উপরেই এক প্রকার চাপানো হয়েছে। বাড়ির একমাত্র ছেলে বলে দায়িত্বটা তার দিকেই ফিরে বারবার। একমাত্র বলে উল্লেখ করার কারণটা নিশ্চয়ই সবার অজানা নয়। বড় ছেলের নাম বসিয়েছে, কখনো দায়িত্বর বেড়াজালে নিজেকে বেঁধেছে, কখনো কিছুতেই নিজেকে জড়ায়নি জাংকুক। আর এই পরিস্থিতিতে কারো মাথায় জাংকুক নামক মানুষটি হয়তো ছিলই না। তখন কিভাবে আয়ুবকে বিপদ মুক্ত করা যায় সেটাই এই মুহূর্তগুলো যে সবার মাথায় দলা পাকিয়ে আছে। এত নিঃসংসময় কাজটা কে করেছে এই বৃদ্ধ বয়স্ক মায়ের বয়সী মহিলাটার সাথে? এটা কি কখনো কেউ ভেবেছে? আয়ুর এই কালে এসে তাও অচেনা এই শহরে কি কদিনেই শত্রু জুটিয়ে ফেলেছে, নাকি অন্য কারোর ওপর আক্রমণ করতে চেষ্টা চালিয়েছিল, যেটা ঘটনাক্রমে আয়ুর মাঝে এসে ভেস্তে দিয়েছে, তাও এই বিয়ে বাড়িতে? আচ্ছা, জাংকুকের কোনো শত্রু নয় তো যে বিয়েটা হতে দিতে চাচ্ছে না? টেবিলের শেষ অংশটুকুতে বসে বসে প্রশ্ন সাজাচ্ছে সুগা। যদিও সে চাইলেও ডিটেকটিভ এর পথ পাবে না, কিন্তু অবশ্যই সত্যটা জানতে তো বাধা নেই। তবে আরো সতর্ক হওয়া যাবে। জিমিনের মা বাবা পর্যন্ত এসেছে এখানে। অবশ্য এই সময়টাতে না চাইতেও সবার চোখের পাতা যেন বুঝে আসছে। সুগার শরীরটাও যেন দুর্বল অনেকটা। একবার বসছে তো আবার পর মুহূর্তে দাঁড়িয়ে হাঁটা দিচ্ছে। সারা রাতে একবারও ডক্টর বাহিরে আসেনি যে জিজ্ঞেস করবে কি হয়েছে আসলে। তবে তার সন্দেহ এটা অবশ্যই অ্যাসিড টাইপ কিছুই হবে, নয়তো পুরো চেহারা এমন পুড়ে যাবে কেন? তবে চেহারার থেকে হাতটা একটু বেশি ঝলসে গিয়েছে। উপরের উজ্জ্বল শ্যামলা চামড়াটা গলে জুবুথুবু হয়ে ভেতরের মাংসটুকুও গলে গিয়েছে। রাত প্রায় 4টের উপরে। সবাই বের হওয়ার পর জাংকুক পুরো সময়টাই ফোনের স্ক্রিনে চোখ রেখেছিল। সবটাই তার দৃষ্টি সীমার মাঝে ছিল। জাংকুক খুব ভালো করেই জানতো তার হৃদয়ে তের দেখার ব্যাকুলতা যে কিছুতেই দমন করতে পারবে না, আর এটাতে নিশ্চয়ই কেউ না কেউ হাত ঢালবে। তাই তো একটা ক্যামেরাম্যানও বাড়িতে আনা নিষেধ ছিল। ঠিক ভালো করেই জানতো আগে থেকে এমন কিছু উল্টো পাল্টা করে বসবে কন্ট্রোললেস হয়ে। এটাকে জাংকুক কিছুতেই কন্ট্রোললেস উপাধি দেবে না। যে যেটা পাওয়ার যোগ্য তাকে সেই জায়গায় থাকতে হবে, এটাই তার রুলস। জিমিন বের হওয়ার পরই জাংকুক তের রুমে এসে প্রথমেই তের দিকে তাকিয়ে একবার মৃদু হেসে তের মাথার কাছে এসে বসে মুখের ওপর চুলগুলো সরিয়ে দিয়ে বলতে লাগলো, আমার কাছে ভালোভাবেও আসতে পারতে আজ তুমি চাইলে, এসব কিছুই হতো না। কথাটা বলেই কপালে পরশ এঁকে দিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে বলে, তুমি জানো আজ কতটা তীব্র ইচ্ছে হয়েছিল এই সময়টার জন্য? তাই তো একজন মহিলাকে দিয়ে ওই স্প্রেটা তোমার সামনে বরাবর দেওয়া হয়েছিল তখন। তাই তো জ্ঞান হারিয়েছ, না হলে তুমিও চলে যেতে আমাকে এভাবে একা ফেলে। এতটা সময় জাংকুক তের পাশেই বসে শুধুমাত্র তের মুখ পানে তাকিয়েছিল আর নিজেকে হারাচ্ছিল বিভিন্ন ভাবনায়। আজ কেন তোমার প্রতি এতটা আসক্তি কাজ করছে? অন্যদিন তো এতটা নিশানো ছিল না তোমার প্রতি আমার আসক্তি। এটুকু বলতেই তে আচানক একটু নড়ে চড়ে এক সাইড হয়ে জাংকুকের ড্রেসহীন পেটের ডান হাতটা ফেললো। জাংকুক কপাল কুঁচকে তাকায় বুকের ওপর ক্ষতটা দেখেই বিরক্তির এক শ্বাস ফেলে উপরে দৃশ্যমান রক্তটুকু পাশ থেকে হাত বাড়িয়ে টিস্যুটা নিয়ে মুছে ফেলে। তারপর
আবার তের হলুদ ফসা সেই আকর্ষণীয় হাতখানার দিকে তাকিয়ে একটু মুচকি হেসে নিজের নামটা হাতের মধ্যখানে একটু ফাঁকা জায়গায় ইংরেজিতে লেখাটা লক্ষ্য করে, কিন্তু ওটা তো এখন স্পষ্ট নয়। পুরো মেহেদি মিশে একাকার হয়ে সবটাই লাল হয়ে আছে। জাংকুক বুঝতে পারে এখন মেহেদিটা না মুছেই তো উঠেছিল, তাই সেটা ভালো হয়নি, মিক্সড হয়ে গেছে সবটা। খাটের পাশ থেকে ছোট্ট বেড সাইডের ড্রয়ার থেকে একটা লাল রঙের পেন নিয়ে ডান হাতটা পেট থেকে উঠিয়ে তালুর একটু নিচে সুন্দর করে ট্যাটুর মতো লিখে দিল জিয়ন জাংকুক। জাংকুক সেই লিখিত নামের জায়গায় একবার চুমো এঁকে দেয়। ঠোঁটের ছোঁয়া পেতেই তে হঠাৎ করেই মা বলে চিৎকার করে লাফিয়ে উঠে বসে। ব্যাকুল হয়ে চারদিকে একবার চোখ ঘুরিয়ে বলতে লাগলো, মা কোথায়? আম্মুর কাছে যাব। কথাটা বলে চট জলদি খাট থেকে নেমে সামনের দিকে হাঁটা ধরে। জাংকুকও বিষয়টা বুঝতে পেরে তের সাথে পায়ে পা মিলিয়ে গিয়ে এক হাতে টেনে নিজের দিকে ফিরে বলতে লাগলো, কি হয়েছে? কোথায় যাচ্ছ এত রাতে? তের চোখের জল ছেড়ে দেয় সঙ্গে সঙ্গে। জাংকুকের দিকে তাকিয়ে বলতে লাগলো, আম্মুর কি হয়েছে? খুব কষ্ট পাচ্ছে আম্মু। হসপিটালে গিয়েছে আম্মু, তাই না? আমাকেও নিয়ে যান না প্লিজ, আমি আম্মুকে দেখবো। জাংকুক স্বাভাবিক গলায় তের দু গালে হালকা হাতে নিজের চোখে ফিরিয়ে বলতে লাগলো, দেখো তে, কিছু হবে না, একদম কান্না করবে না তুমি, তোমার মায়ের কিছু হবে না, আমি আছি। তে অসহায় চোখে জাংকুকের চোখে চোখ মিলিয়ে কান্না জড়িত কাপা গলায় ঠোঁট উল্টে জাংকুকের শার্টের কলার চেপে ধরে বলতে লাগলো, আপনি তো অনেক কিছু করতে পারেন, আমার মাকে ঠিক করে দিন না। দেখুন, আপনি তো আমায় ভালোবাসেন তাই না? আমিও আপনার সব কথা শুনবো, কিন্তু আমার মাকে বাঁচিয়ে দিন না। কোন নিষ্ঠুর মানুষ এমন করেছে? আমার মা কি ক্ষতি করেছিল বলতে পারেন? আমার মা তো কাউকে চেনে না এখানে, তবে কেন আমার মায়ের সাথে এমন হলো? আর আপনার সকল গার্ড তো পুরো বাড়ির চারপাশে পাহারায় ছিল, তবুও কিভাবে কে করলো আমার মায়ের সাথে এমন? ভেতরে কিভাবে আসলো ওসব নরপশু মানুষ নামের জানোয়ারগুলো? জাংকুক ভেবেছিল হয়তো আরো 2 থেকে 3 ঘন্টা অজ্ঞান হয়ে থাকবে। এমন শেষ প্রহরে এসে হুট করেই জেগে যাবে, তার জন্য জাংকুক প্রস্তুত ছিল না। বাট ওই স্প্রেটা তো ঠিক 10 ঘন্টার কথা বলা হয়েছিল। জাংকুকের ভাবনার মাঝেই তে জাংকুকের বুকে মাথা গুজে দিয়ে আরো শব্দ করে কাঁদতে লাগলো। জাংকুক তেকে আবারও সান্ত্বনা দিতে লাগলো। ইদানিং এই মেয়ের কান্না একদম সহ্য হয় না, কোনো আবদার না রেখেও পারে না। যতই দিন এগোচ্ছে ততই যেন মেয়ের মাঝে ডুবে যাচ্ছে জাংকুক। এটা কিভাবে আটকাবে তার জানা নেই। দেখতে আমি নিজে ডক্টর ঠিক করে দিয়েছি, খুব ভালো ডক্টর, ওনার চিকিৎসা করে যাচ্ছে, কিছু হবে না, চিন্তা করো না। আর যারা এমনটা করেছে তাদের কেউ শাস্তি দেব, কিন্তু তুমি এখন কাঁদবে না। সবাই হসপিটালে গিয়েছে তাই না? আমাকেও নিয়ে চলুন না প্লিজ, দয়া করে আবদার করছি আপনার কাছে। আমাকে কষ্টে দেখে আপনার নিশ্চয়ই খারাপ লাগছে, দেখুন আমাকে ওখানে নিয়ে যান, আমি কাঁদবো না, তাহলে আপনারও কষ্ট হবে না, নিয়ে চলুন না। জাংকুক এবার তেকে শক্ত করে নিজের 2 হাতে আবদ্ধ করে নেয় বুকে, তারপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমার কথা শুনবে না? কাল দুপুরের মাঝেই তোমার মা বাড়িতে থাকবে। আমি কথা বলেছি ডক্টরের সাথে, উনি সবটা ভালোভাবেই দেখে শুনে করবে, ভয় পেও না। আর এমন কাঁদতে থাকলে কিন্তু সত্যি বলছেন কিছু হবে না? জাংকুক স্মিত হাসে তের হালকা একটু স্বাভাবিক আওয়াজ শুনে, কিন্তু এই হাসিটুকু তেকে বুঝতে দেয় না। একদম পাক্কা কাল দুপুরের মধ্যেই চলে আসবে, শুধু তুমি আমার কথা শোনাতে, আমি সবটা চেষ্টা করব। বিশ্বাস করি তো আপনাকে আমি, সেই বিশ্বাস নিয়েই তো আপনার কাছে আবদার করলাম। আমি জানি আপনি কখনো আমার আবদার ফেলবেন না। এতটা বিশ্বাস কখন থেকে হয়েছে এই মিস্টার মাফিয়াটার ওপর? কোনো কথা বলল না, এক হাতের উল্টো পিঠে এক চোখ মুছে আবারও জাংকুকের বুকে মাথা গুজে হালকা স্বস্তির নিঃশ্বাস ফেলে। জাংকুক নিজেকে হালকা গুটিয়ে নিয়ে নিজের বক্ষ তের মাথা বরাবর করে, এতে তের মাথা ঠিক জাংকুকের বুকের মধ্যখানে থেকে এক হাতে তের মাথার পেছনের চুলে হাত রেখে বুকের সাথে আলতোভাবে চেপে ধরে। সাইড থেকে এলোকেশের মাতাল করা সেই সুগন্ধ পেয়ে সঙ্গে সঙ্গে চোখ জোড়া বন্ধ করে নেয়। শান্তির পরম নিঃশ্বাস ছাড়ে জাংকুক। শুধুমাত্র এই ছোঁয়াটুকু এত কাছ থেকে পাওয়ার জন্যই সে গত সন্ধ্যা থেকে একটু সুযোগ খুঁজেছিল, এত সময় পর সেটা পেয়েছে। এই স্পর্শে কি আছে জাংকুকের জানা নেই, তবে এইটুকু জানে এটাই তার অশান্ত হৃদয়কে শান্ত করে। মিনিটের মাথায় তে নিজের গালের এক সাইডে ভেজা কিছু আঁচ করতে পেরে বুক থেকে মাথা উঠাতে চায়, কিন্তু জাংকুক এমন
ভাবে ধরে আছে যে নিজেকে এখান থেকে সরানো অসম্ভব। তাই নিজের কান্না মুখশ্রী ভাঙা গলায় শব্দটা কণ্ঠ থেকে সরিয়ে বলল, একটু হসপিটাল কল দিয়ে দিবেন? এখন কেমন আছে আম্মু? জাঙ্কুক যেন শুনেও শুনল না, নিজেকে ওই চুলের মাঝেই ডুবিয়ে রাখলো। শুনছেন আপনি? আপনি কি শাওয়ার নিয়েছেন নাকি? কথাটা বলে তে জাঙ্কুকের পিঠ থেকে হাতটা ছাড়িয়ে নিজের গাল থেকে সেই ভেজাতুর পানিটা মুছতে গিয়ে হাতের মধ্যে চোখ পড়তেই কেঁপে ওঠে। উদ্বিগ্ন কণ্ঠে কাঁপা গলায় বলে ওঠে, কি হয়েছে? রক্ত কোথা থেকে আসলো এখানে? কথাটা বলেই জাঙ্কুককে আবারও সরাতে চায়। নিশ্চয়ই লোকটার আবারও আঘাত লেগেছে। এটা বুঝতে তে ভুল করবে না, কিন্তু জাঙ্কুক তো ছাড়ছেই না, এভাবেই ধরে আছে। তে বিচলিত হয়ে দুহাতে জাঙ্কুকের বাহু ধরে ডাকতে লাগলো, কথা বলছেন না কেন? সত্যি করে বলুন না, কি হয়েছে? ছাড়ুন আমায়, আমি দেখবো। কথা বলতে বলতে তের অক্ষিদয়ে আবারও জলরাশি এসে ভিড় জমায়। টুক করে জাঙ্কুকের বুকের উপর দুফোঁটা জল গড়িয়ে পড়ে। প্লিজ ছাড়ুন না, আমি দেখবো কোথায় লেগেছে আপনার, বলুন না। জাঙ্কুক এবার ডিস্টার্ব ফিল করে নিম্ন আওয়াজে বলল, চুপ। কথাটা বলে আবারও একটু নড়ে চড়ে তের গলার ডান সাইডের চুলগুলোতে আবারও মুখ গুজে ভালোভাবে। এবার তে নিজের শরীরে জাঙ্কুকের গরম নিঃশ্বাসের হালকা অনুভব করে। তের শরীর অনবদ্য পরিস্থিতিতেও কেঁপে ওঠে। বুঝতে বাকি নেই সাইকো লোকটা নিশ্চয়ই অসময়ে তার মাঝে ডুব দিতে চাচ্ছে, অথবা এভাবেই থাকতে চাচ্ছে। দেখুন আপনি। জাঙ্কুক নিজের অবস্থায় থেকে তর্জনী আঙ্গুলটি দিয়ে তের ঠোঁটের উপর রাখে। তের গলা শুকিয়ে আসছে বারবার, এর মধ্যেই কয়েকবার শুকনো ডুব গিলে ফেলে। জাঙ্কুকের প্রগাঢ় অনুভূতির রৌদ্রতাপ শরীরের মৃদু স্পর্শে তের কাছে এই মুহূর্তে যেন বিষাদময় লাগছে। অন্যদিকে আবার পাগলা মোহ মনে হচ্ছে এক প্রকার। তেকে চুপ থাকতে দেখে ঠোঁটের উপর থেকে হাত সরিয়ে নেয় জাঙ্কুক। তের গালের এক পাশে রক্তে ভিজে আসছে। তের বুঝতে বাকি নেই নিশ্চয়ই বুকের বাঁ সাইডটায় আঘাত পেয়েছে, কিন্তু দেখতে পাচ্ছে না। মনটা ব্যাকুল হয়ে উঠেছে। শুনুন না প্লিজ, কি হয়েছে আপনার? কার সাথে আবার হাতাহাতি হয়েছে বলুন না। তের শ্বাস বারংবার থেমে আসছে। বিষয়টা খেয়াল করে তেকে ছেড়ে দিয়ে বুক থেকে মাথা তোলে। তের গালে দৃষ্টি দিতে বিরক্তি নিয়ে নিজের বুকের দিকে তাকিয়ে আবারও অসহ্যকর বিরক্তি প্রকাশ করে বলল, তেমন কিছু না, একটুখানি। এইটুকু বলতে তে উতলা কণ্ঠে ক্ষত জায়গায় এক পাশে হাত রেখে বলে উঠল, কিভাবে এখানে এতটা কেটে গিয়েছে? কখন হয়েছে? এখনো এত রক্ত কেন ঝরছে? কে মেরেছে আপনাকে? বলুন না। তের এমন মরিয়া হয়ে কথা বলার ধরনটা জাঙ্কুকের কাছে বেশ ভালো লাগছে। বউ সত্যি তাকে নিয়ে খুব চিন্তা করে, এটা ভাবতেই একরাশ ভালো লাগায় ছুঁয়ে যায় জাঙ্কুকের হৃদয়। বলছেন না কেন? কিভাবে হয়েছে? জাঙ্কুক এক দৃষ্টিতে তের সেই বিচলিত হওয়ার রিয়েকশনগুলো দেখে যাচ্ছে। জাঙ্কুকের থেকে কোনো উত্তর না পেয়ে সময় নষ্ট না করে জাঙ্কুকের দু হাত ধরে টেনে খাটের উপর বসিয়ে চোখের জল এক হাতে মুছে আবারও বলতে লাগলো, কি হয়েছে? কথা বলছেন না কেন? এবারও জাঙ্কুকের কোনো উত্তর আসলো না। তাই এখানে দাঁড়িয়ে না থেকে ফার্স্ট এড বক্সটা নিয়ে এসে জাঙ্কুকের অপর পাশে বসে উপর থেকে রক্তটা মুছতে মুছতে আবারও জিজ্ঞাসা করতে লাগলো, আপনি এমন কেন? আমি কিছু জিজ্ঞাসা করলে উত্তর দেন না কেন? এভাবে এতটা ক্ষত, কতগুলো দাগ বসেছে এখানটায়, কষ্ট হচ্ছে না আপনার? কিভাবে এতটা সহ্য করে থাকেন? বলেছি না সবকিছু ছেড়ে দিয়ে চলে আসতে। লাগবে না এমন কাজ যেটাতে আপনাকে এতটা আঘাত পেতে হয়। ওইসব মানুষের মাঝ থেকে বেরিয়ে আসুন না প্লিজ। জাঙ্কুক তের কথার কোনো উত্তর না দিয়ে নিজেও বক্স থেকে একটা তুলো নিয়ে তের গালে লেগে থাকা রক্ত প্রবাহগুলো মুছে দিল। বড্ড বেমানান লাগছে ওই ইনোসেন্ট মুখবয়ে লাল রক্তটা। তে চোখের জল চেয়েও আটকাতে পারছে না। বুক থেকে পিঠ অবধি ব্যান্ডেজ টেনে বেঁধে দিয়ে বলতে লাগলো, কখন আঘাত পেয়েছেন? এতটা বেপরোয়া কেন আপনি? শরীরে যখন থেকেও কিছু করেননি কেন? কতটা রক্ত ঝরেছে এতক্ষণে, বুঝতে পারছেন? দেখুন আপনার এসব সহ্য করার ক্ষমতা থাকতে পারে, কিন্তু আপনাকে এমন অবস্থায় দেখতে আমার মোটেও ভালো লাগে না। একদম সহ্য করতে পারি না আমি এসব। তখন তুমি আমার কথা মতো আমার কাছে আসলে এসব হতো না। ঠিক বুঝলাম না। খুব দেখতে ইচ্ছে হচ্ছিল যে তোমার স্পর্শ পেতে তীব্র ইচ্ছে হচ্ছিল। নিজেকে বড্ড বেহায়া মনে হয়েছিল। খুব ডাকার পরেও যখন আসলে না তখন আর সহ্য করতে পারিনি। তে
চমকে ওঠে কিছুটা, হোক চুকিয়ে ব্যান্ডেজটা বাঁধা শেষ করে জাঙ্কুকের সামনে বসে উতলা কণ্ঠে প্রশ্ন করলো, আপনি কি বলতে চাচ্ছেন? সহ্য করতে পারেননি মানে কি? এটা আপনি নিজে করেছেন তাই না? তার মানে আপনাকে কেউ আঘাত করেনি, আপনি নিজে। এইটুকু বলতেই গলায় দলা পাকিয়ে আটকে যায় পরের শব্দগুলো। না চাইতেও চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। পলকহীন চোখে তাকিয়ে আছে জাঙ্কুকের চোখে। জাঙ্কুক বউকে এমন করে পলকহীন তাকিয়ে থাকতে দেখে বুঝলো এই চোখে অভিযোগের বিশাল সাগর বানিয়েছে, তাই তো এমন করে কান্না করছে। কিন্তু এই মুহূর্তে চোখের জলটুকু সহ্য করতে পারছে না, তাই একটু হাসি এনে ডান হাতে তের চোখের জল মুছে দিতে চাইলো। কিন্তু তের এই ব্যবহারটা এই মুহূর্তে আশা করেনি জাঙ্কুক, তাই কপাল কুঁচকায়। জাঙ্কুক তের চোখের জল মোছার জন্য হাত বাড়াতেই তে জাঙ্কুকের সামনে থেকে একটু পিছিয়ে গিয়ে বলে ওঠে, একদম টাচ করবেন না আমায় আপনি, কখনো ভালো হওয়ার নয়, বুঝে গিয়েছি আমি। ভেবেছিলাম অন্তত আমার জন্য হলেও অনেক কিছু স্যাক্রিফাইস করবেন, মানিয়ে চলবেন, কিন্তু এখন তো দেখছি মাত্রা অতিরিক্ত বেশি করছেন। লাগবে না আপনার ওই স্পর্শ, যে স্পর্শে নিজেকে অপরাধী মনে হবে আমার। সামান্য বিষয়টুকুতে মেন্টাল লোকদের মতো বিহেভিয়ার করবেন, বেশ ভালো করুন। আপনি শুধু নিচেরটা বুঝেন, একবারও ভেবেছেন আমার কথা? মনে তো হচ্ছে না। আপনার ব্যবহারগুলোতে ভালোবাসা নয়, উল্টো আপনাকে আমার কাছে জঘন্যতম পাগল একজন ব্যক্তি ছাড়া কিছুই মনে হচ্ছে না। আসবেন না আমার কাছে একদম। আপনি সত্যি পাগলামো নয়, উল্টো নিজেকে পাগল প্রমাণ করে দেন সব কিছুতে। কোনোদিনও আমায় বোঝেননি। কথাগুলো বলে দু হাতে চোখ মুছে খাট থেকে উঠে দাঁড়িয়ে হাঁটা ধরেতে জাঙ্কুক বুঝলো তে সত্যিই রেগে গিয়েছে, অর্থাৎ নিজের স্বামীর এই কষ্টটুকু সহ্য করতে পারছে না। সত্যটা না বললেই ভালো হতো মনে হচ্ছে। নিজেই মনে মনে কিছুটা আফসোস করতে লাগলো। তে বলে পেছন থেকে ডাকতে লাগলো, দেখতে আমার জন্য তখন সময়টা খুব বিষাক্তময় ছিল। কেন করেছি জানি না, তবে ইচ্ছে করে করিনি, সত্যি বলছি। তে শুনেও যেন শুনছে না, দরজা অবধি চলে গিয়েছে কোনো উত্তর না দিয়ে। তাই জাঙ্কুকও এবার খাট থেকে উঠে দ্রুত পায়ে তের পিছু যেতে লাগলো। দেখতে আবার উল্টো পাল্টা করবি না, দাঁড়াতে বলেছি আমি, নয়তো ভালো হবে না তোর জন্য। তে জাঙ্কুকের কথার কোনো অভিব্যক্তি প্রকাশ না করে রুম ছেড়ে পাশের রুমে গিয়ে কিছুটা আওয়াজ করে দরজাটা ঠাস করে বন্ধ করে দেয়। জাঙ্কুক দ্রুত পায়ে এসেও তের দৌড়ে আসার সাথে পা মেলাতে পারেনি। তে দরজা আটকে বিছানার উপর হুমড়ি খেয়ে পড়ে কাঁদতে লাগলো। দরজায় ঠক ঠক আওয়াজ করে জাঙ্কুক বলতে লাগলো, বললাম তো তখন মাথা ঠিক ছিল না, এখন আবার মাথাটা এমন করে জ্বালিয়ে জ্বালিয়ে খাস না। আর তোরই তো দোষ তাই না? এখন আবার আমার সাথে রাগ দেখাচ্ছিস? তুই কথা শুনলে এমন করতাম আমি? দেখতে দরজা খুলতে বলেছি। আচ্ছা ঠিক আছে, আর এমন করবো না, কন্ট্রোল করবো নিজেকে, হয়েছে? প্রায় আধা ঘন্টার মতো ধৈর্য নিয়ে জাঙ্কুক এভাবেই বিভিন্ন রকম কথা বলে মানাতে চাচ্ছে তেকে, কিন্তু ভেতর থেকে তের গুনগুন কান্নার আওয়াজ ছাড়া কিছুই আসেনি। এবার জাঙ্কুকের ধৈর্যের বাঁধ ভাঙে। হাত দুটোর রগ একবার ভেসে উঠছে তো আবার মিশে যাচ্ছে। নিজেকে যথেষ্ট ধরে রাখার চেষ্টা করছে, নয়তো একটু আগের বলা কথাগুলোর কোনো মূল্য থাকবে না তের কাছে। তাই এখনো অবধি গলার আওয়াজ স্বাভাবিক আছে। এবার আর না ডেকে সোজা কথা বলতে লাগলো, ঠিক আছে এভাবেই থাক, লাগবে না তোর দরজা খোলা। তবে শোন, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। বলেছি যখন ধৈর্য ধরবো তাহলে ওটা আমি করবোই, কিন্তু এমন রাগ করে থাকলে কিন্তু আমি গ্যারান্টি দিতে পারছি না কতক্ষণ নিজেকে আটকাতে পারবো। তখন কি করবো তোর আইডিয়া নেই তে? ঠিক দুপুরের দিকে তের ঘুমটা ভাঙে, সেটাও বারান্দার ওপাশ থেকে গুঞ্জনের আওয়াজ পেয়ে। লম্বা ঘুম হয়েছে, এক কথায় বলা যায় আজ সূর্যের আলোতে তের ঘুম ভাঙতে পারেনি। রাতে কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গিয়েছিল বুঝতে পারেনি। আওয়াজ পেয়ে হোক চকিয়ে উঠে সঙ্গে সঙ্গে খাট থেকে নেমে বোঝার চেষ্টা করলো কিসের আওয়াজ আর কোথা থেকে আসছে। দিক বুঝে নিয়ে বারান্দায় গিয়ে নিচে তাকাতে দেখে বাড়ির লোকজন আস্তে ধীরে আসছে। তের বুঝতে বাকি নেই সবাই ফিরে এসেছে মাকে নিয়ে। চট জলদি বেলকনি ছেড়ে নিজের রুমের দরজাটা খুলে দিতে আকস্মিক পায়ের উপর মনে হলো 60-70 কেজি ওজনের বিশাল পাথর এসে পড়েছে। তে না বুঝেই একটু ভয় পেয়ে শব্দ করে চেঁচিয়ে ওঠে। মুহূর্তে লক্ষ্য করে জাঙ্কুক নিজের বাম হাতের কনুইতে ঘষতে ঘষতে উঠতে উঠতে বলল, এখন তো নিজেই ছেড়ে দিয়েছিস, আর আমি করলেই দোষ, তোরটার দোষ নেই। ওহ, একটু বলে দরজাটা খুলতে পারতি। তে আশ্চর্য হয়ে জাঙ্কুকের দিকে তাকায়। তার বুঝতে বাকি নেই নিশ্চয়ই সারা রাত এখানেই দরজায় হেলান দিয়ে ঘুমিয়েছে। আপনি এখানেই ছিলেন সারা রাত? জাঙ্কুক একটু কপাল কুঁচকে বলল, তা কোথায় থাকবো, ভেতরে জায়গা দিয়েছিস? তের আবার
আবারও মনে হয় রাগ হলো। এই লোকটার কাজকর্ম মোটেও পছন্দ না। এতটা পাগলপান কিভাবে হয় এই লোকটা? তাই বলে এখানে থাকবেন? যা ইচ্ছে করুন, এখন সামনে থেকে সরুন, কথা নেই আপনার সাথে আমার। আবারও এমন করছিস? দেখতে আমি কিন্তু বলেছি ধৈর্য ধরবো, তাই তোর কপাল ভালো দরজাটা ভেঙে দেইনি। হোয়াট? আপনি বসে বসে দরজা ভাঙার প্ল্যান বানিয়েছিলেন? আপনি যে কতটা ওভার। এইটুকু বলতে ঠিক হলরুম থেকে নামজনের কণ্ঠ কানে ভেসে আসতেই তে আর কথা না বাড়িয়ে দ্রুত পায়ে পাশ কেটে চলে যায়। জাংকুক কপাল কুঁচকে পেছন থেকে তের চলে যাওয়ার দৃশ্যটুকুতে তাকিয়ে থাকে। চীন থেকে ভালো ডাক্তার না আনলেই মনে হয় ভালো হতো, এত জলদি আসতে পারতো না। সবসময় আমাদের মাঝে এই ফ্যামিলিটা না ঢুকলে হয় না, চত্বর সব। কথাটা দাঁতে দাঁত পিষে বলে নিজের রুমের দিকে চলে যায় জাংকুক। আয়ুর পুরো মুখে ব্যান্ডেজে বাঁধা। পাশ থেকে জিমিন আয়ুকে ছোট হাত পাখা দিয়ে ধীরে ধীরে বাতাস দিচ্ছে। তে দৌড়ে এসে সবার মাঝে মাকে দেখে জড়িয়ে কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলো, একদম চিন্তা করবে না, তোমার কিছু হবে না মা, সব ঠিক হয়ে যাবে। তের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, মায়ের চেহারাটুকু দেখতে পাচ্ছে না। আয়ুর যেটুকু শক্তি আছে সেটুকু খরচ করে দুহাত তুলে তের পিঠ জড়িয়ে ধরলো। হয়তো অনেক কিছু বলতে চেয়েও পারছে না। হাত জোড়া কাঁপছে আয়ুর, শরীর ঠান্ডা হয়ে আছে।